ঠিক জামার শিবির আজকে বদরুদ্দিন ওমরকে রেসপেক্ট করছে, সম্মাননা দিচ্ছে, পিনাকিকে বলছে পিনাকি দা, জামাতে নিয়ে আমির তাকে ফোন করে। হ্যাঁ, যখন তারা খিলাফত কায়েম করবে তখন এদেরকে ওই খানকে মাগের মতো গালাগ, এই বেটা তুই তো আমার ইউজ হয়েছিলি, তুই তো টাকা নিছিলি আমার, তোর আমি টাকা পাঠাই নাই, এই কথা বলবে তারা। বলবে ও তো আমার পক্ষে বলছে এই কারণে ওরে তো আমি দিছি। তো সুতরাং আজকের যারা দালাল বা বিভিন্নভাবে ইউজ হচ্ছ, সাবধান, তুমি কিন্তু বাঁচবে। এই যে আমাদের অনেকে দালাল বলে, আমি মন থেকে একটা জিনিস, আমি জানি কোনো লোক আমারে 2 পয়সা দেয় নাই, আমার মরার আগ পর্যন্ত ইমেজ ক্লিন থাকবে, কেউ বলতে পারবে না। তুমি যে আজকে ইউজড হচ্ছ, কালকে কিন্তু তোমাকে খানকি মাগে বলে গালি দেবে, কালকে কিন্তু তোমাকে এই দালাল তুই আমার কাছে টাকা নিছিস বলবে। এটা হোক আওয়ামী লীগ, হোক জামার শিবির। তো জামার শিবিরের কাছ থেকে যারা ইউজড হচ্ছেন তাদের ব্যাপারে আমি উদাহরণগুলো দিলাম, আপনি যদি একটু অ্যাড করেন শেখ ফরিদ ভাই। ধন্যবাদ, সময় নিন। আপনি ঠিকই বলেছেন, জামাত শুধু না, কেউ যদি কাউকে ইউজ করে তাকে শেষে তো ছুঁড়ে ফেলে দিবেই, এটা খুবই স্বাভাবিক। কারণ আপনি তো পেইড, আমরা আদর্শিক আন্দোলন করতেছি, আমাকে ফেলে দিলেই কি না দিলেই কি, আমি তো আমার আদর্শিক আন্দোলন করতেছি, পেইড না আমি। সুতরাং আমি কি বলছি না বলছি তাই আমার, অভিব্যক্তিও আমার, সুখও আমার, কষ্টও আমার। কিন্তু আমি যদি কোনো পয়সা নিয়ে বলি তখন কিন্তু দায়টা আর আমার উপরে থাকে না, কারণ আমি পেইড। যেমন এখন যার নাম দিলেন পিনাকি বা ইলিয়াস আমার ভালো লাগে, কারণ কি জানেন, সে বলে দিয়েছে যে আমি পাকিস্তানি, মানে ইলিয়াস নিজে বলেছে সে রাজাকারের বাচ্চা, তার রক্ত পি পজিটিভ, সে 71-এ জন্ম নিলে রাজাকারী হইতো, সে এটা স্ট্রেট বলে, তার বিষয় আলাদা। আমি এই জন্য তার সমালোচনা করি না অনেক সময়, কারণ সে তো প্রকাশ্য আমার প্রতিপক্ষ, বা আমার প্রতিপক্ষ না, সে প্রকাশ্য আমার মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, আমরা তাকে, সে মুক্তিযুদ্ধের শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু, আমরা তাকে চিনতে পারি। কিন্তু সমস্যা হলো যারা ওই যে দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্ত না পায় কোর, এরকম একটা কথা আছে না। তো আমাদের বাংলাদেশে এরকম কিছু আছে, যেমন ছাত্র দলের মধ্যে এখন জন্ম নিয়েছে সাইদি দল, আওয়ামী লীগের মধ্যে আছে সাইদি লীগ, তো এগুলো থাকবে। এদেরকে এরা আদর্শের কথাটা বিবেচনা করে না। আপনি দেখেন যে বিএনপি ছাত্রদল শিবিরকে ছাড় দিল, ডাকসু নির্বাচনে ছাড় দিয়েছে, দেয়নি, তারা ইউজ করেছে। আমাদের উদাহরণ লাইভ, আমাদের মেঘমোল্লা কবে জামাত ক্ষমতায় আসবে, তারপরে মেঘমোল্লারে ধরবে, ওটা আমি বলতেছি না। তবে একটা উদাহরণ দিয়ে যেটা ভুলে যাবো, তখন বলতে গিয়ে ভুলে গেছি, মেঘমোল্লারা কিন্তু তারা পুরস্কার দিয়ে দিয়েছে, 5000 ভোট দিয়েছে প্রায়, রাইট? কারণ মেঘমোল্লার জীবনের স্বপ্নও পাবে নাই সে 500-এর উপরে ভোট পাবে। ওটা তো জগন্নাথ হল টল মিলে কিছু তো হিন্দুদের মধ্যে কিছু বেকুব আছে, তারা দিছে না, এত ভোট দিবে না, মেঘমোল্লাকে এত ভোট দিবে না। আমি বাম রাজনীতি করার লোক, আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন বাম রাজনীতি করে, আমার কাছে লিস্ট আছে, আমার কাছে বাই নেমে লিস্ট আছে, আপনি চাইলে ব্যক্তিগত আমি দিতে পারি। সে 500-র উপরে কোনোদিনই ভোট পাইতো না। ওই যে যেটা বললেন, বামেরা তারে রাখছে, ওই যে ব্যবহার করবে, 5000 ভোট দিয়ে তারে ফুলাই দিছে। বামেরা রাখছে নাকি জামাতেরা রাখছে? সরি জামাতেরা বলতে ভুল করছি, মানে জামাতেরা তারা 5000 ভোট দিয়ে, কারণ সে তো 500, আমি ওই যে বললাম যে কেন 5টা ভোট চাইছি জানেন, অন্তত 500 যেন হয়, সেই সেন্সে বলছি যে 5টা ভোট যেন বেশি পায়। কিন্তু তাকে যে জামাতারা ভোট দেবে এটা যদি আগে জানতাম, তাহলে তো আমি 5 ভোটের কথা জীবনে বলতাম না। ঠিক আছে, যাই হোক, এখন কারণ বাম রাজনীতিতে আমি যতই সমালোচনা করি, অনেক জ্ঞান, অনেক মানে মুক্ত চিন্তা তাদের কাছ থেকেও আসছে, তার কৃতজ্ঞতা স্বরূপ কিছু কথা বলতে হয় তাদের পক্ষে। কারণ কিছু জিনিস আছে, যেমন ফিলান্থ্রপিস্ট আমি হয়েছি, সেটা আমি এই ধারণা থেকে, মানে লেফটের ধারণা থেকে, যে মানুষকে ভালোবাসতে হবে, মানবতা ইত্যাদি ইত্যাদি, মানে ব্রড করার জন্য তাদের প্রতি তাদের অবদান আমার প্রতি আছে, তাই আমি কৃতজ্ঞ থাকতে হবে। আমরা তো ওদের মতো বেঈমান হতে পারবো না, তাই না? আমরা কিছু তো স্বীকার করতে হবে, যে আমাকে উপকার করেছে তা স্বীকার করতে হবে। যেমন আপনার কাছ থেকে অনেকেই সুবিধা নিয়ে এখন আপনার পিছনে লাগছে, তো ওরকম অকৃতজ্ঞতা হওয়া যাবে না, মিনিমাম কৃতজ্ঞতা। আমি তার বাম রাজনীতির সমালোচক, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে আমার চিন্তা চেতনা ব্রড হওয়ার পিছনে বাম রাজনীতির একটা বিরাট অবদান আছে। বলবো না শুধু তাদের একটা বিরাট অবদান আছে, অনেক প্রফেসর আছে যাদের সাথে মিশার কারণে এটা হয়েছে, ওটা আলাদা বিষয়। যেটা বলতেছিলাম, এদের এমন ইউজ করবে, এরা চিন্তাই করতে পারতেছে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ফিরে না আসে 5 বছরের মধ্যে ক্ষমতায়, তাহলে বাম রাজনীতি যারা করে এদের দিয়ে তো চটপটি অবস্থায় দিবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উষ্টা মেরে বের করে দিবে। প্রথমে তারা কমিউনিস্ট পার্টি অফিসে তালা মারবে। আমি জানি সর্বপ্রথম যে কাজটা করবে, এই যে ইরানের মতো না, ইরানে তো জবাই করছে, ঘরে ঘরে ধরে মারছে, সংখ্যা বেশি ছিল, বাংলাদেশের সংখ্যাই কত, এই 10টারে ধরে মনে করেন যে পল্টন আছে না, ওই যে পুরানা পল্টন, যে বামগর পার্টি অফিস, কমিউনিস্ট পার্টির, শুনেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই দেখেন এরা কত বড় বেকুব, এরা আওয়ামী লীগের ইস্যুতে সমালোচনা করে। ওই হেফাজতের নেতারা নাস্তিক, এরও লেখা কমিউনিস্ট পার্টি অফিসে দিয়েছিল, এরও আছে না পত্রিকা, আপনি সইবেন, এখন ক্লিক করেন পাবেন।
নাস্তিক লেখে কমিউনিস্ট পার্টি অফিসে দিছে যে নাস্তিক, কিন্তু তারা হেফাজতের সমালোচনা করে নাই, সমালোচনা করে আওয়ামী লীগের। এইরকম হচ্ছে সমস্যা এদের। এরা যে এত স্ববিরোধী, আমি 4-5 জন কমিউনিস্ট নেতাকে প্রশ্ন করেছি, তারা এটার আমার কোনো সদ উত্তর দেয় না। আমি পার্সোনালি প্রশ্ন করেছি যে যাতে সদ উত্তর দিতে পারে, কারণ এখানে তাদের উত্তর নাই, কি দিবে? কারণ এখানে তাদের তো চুপ, একবারই চুপ। দেখেন, আপনি আমার পার্টি অফিসে লিখে দিলেন নাস্তিক, আসাদের বাড়িতে গিয়ে কিন্তু নাস্তিক লেখে নাই, আমার বাড়িতে গিয়ে নাস্তিক লেখে নাই, পার্টি অফিসে নাস্তিক লিখলো, তারা প্রতিবাদ করে নাই। সর্বশেষ বলি, চরমনায় পীর কি বলছে, এই যে কমিউনিস্টদের যে বামদের যে ইউজ করবে কন্ডমের মতো, এরা কয়েকদিন পরে বুঝবে, আর যখন বুঝবে তখন আর সময় থাকবে না। যার হয় না 9-এ, তার হয় না আকল 90-এ, যদি এই প্রবাদ সত্য হয়। চরমনায় পীর বলছে বাম ও রামদের কবর রচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা প্রতিবাদ করছে বাংলা, শুনছেন আপনি? আপনি শুনছেন প্রতিবাদ? বলছে বাম ও রামদের কবর রচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কে বলছে? চরমনায় পীর। কারো মুরদেও কোলায় নাই, বিএনপির মুরদেও কোলায় নাই, বামদের মুরদেও কোলায় নাই এর প্রতিবাদ করতে। তাহলে কি ছাত্রদল ভারতের দালাল, রামের দালাল, ভারতের দালাল, বিএনপি ভারতের দালাল? চরমনায় পীরের কথা তাই হয়। দেখেন, সমালোচনা করে না, বামেরও করে নাই। কেন করে না? কারণ হচ্ছে এরা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ভিতরে ভিতরে একটু পুলকিত অনুভব করে, তাদের সাথে ভালোবাসা করে। হ্যাঁ, নইলে চরমনের সাথে তো জামাতের সারা জীবনের শত্রুতা, তারা ওদের প্রশংসা করতেছে, ইউজ করতেছে। এই চরমনারও ইউজ করবে। শোনেন, এই চরমনারও কন্ডমের মধ্যে ইউজ করতেছে। চরমনায় কি বলছিল? এই জামাত মাদ্রাসায় গেছে, আলিয়া মাদ্রাসা শেষ। এই জামাত ইত্তাহিদুল কি যেন বলছে, গেছে শেষ। এই জামাত বিএনপিতে গেছে, বিএনপি শেষ। এখন চরমনায় পীর যে জামাতের সাথে প্রীতি, গাইঠে প্রীতি দাও, কাঁঠালের আটা যেন আর ছাড়ে না, প্রীতি কাঁঠালের আটা লাগিলে আর ছাড়ে না, লাগিলে আর ছাড়ে না। জামাত আর হেফাজত প্রীতি কাঁঠালের আটা লাগিলে আর ছাড়ে না। সে এখন বিএনপির গালি দেয়, ছেসরা চাঁদাবাজ। অদ্ভুত ব্যাপার, বিএনপি সমালোচনা করে না। বিএনপি কে যে চরমনায় পীর ছেসরা চাঁদাবাজ বললো, আমি শেখ ফরিদ সমালোচনা করছি, আপনিও হয়তো করেছেন, কিন্তু আজ পর্যন্ত বিএনপি লোক তার সমালোচনা করে না। কেন? এটা একটা অদ্ভুত আর একটা দল, মানে 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 বাংলাদেশের রাজনীতিবিদের না একটা পিকুলিয়ার এরা। আমি বুঝতে পারলাম না, যেখানে আওয়ামী লীগের টু শব্দটি করলে, আওয়ামী লীগ যদি এই ছেসরা চাঁদাবাজ বিএনপি কে বলতো, এতক্ষণ দেখতেন টক শোতে বিএনপির নেতারা, বিএনপির সাংবাদিকেরা, বিএনপির লেখকেরা এগুলা গলা ফাটাই দিত, গলা ফাটায় চিৎকার করতো। কিন্তু ছেসরা চাঁদাবাজ বলছে, অবশ্য আওয়ামী লীগের একটু জাতে তুলছে, বলছে আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ। বুঝতে পারছেন? একটু জাতে তুলছে, কারণ আওয়ামী লীগের দালালি করছে তো, চরমনায় পীর কিন্তু আওয়ামী লীগের দালালি করতো, এই জন্য একটু কৃতজ্ঞতা জানাইছে, শাহী চাঁদাবাজ বলছে। তা ইউজ করবে, জামাত কিন্তু সবাইকে ইউজ করতেছে। জামাত এই দেশের ছাত্রদের ইউজ করে। দেখেন এনসিপি, এখন এনসিপি বলতে কিছু আছে? এনসিপি বলতে কিছু নাই। জামাত এনসিপি দেখেন কন্ডমের মধ্যে ইউজ করে ফেলে দিছে। এখন বলতেছে ও মামা বলতেছে ও মা, আমাদের সাথে শিবির বেইমানি করছে। আরে শিবিরের জন্মই তো বেইমানি করার জন্য, জামাতের জন্মই তো বেইমানি। আবার মির্জা দেশের সাথে বেইমানি করছে। ওরা নিজের ধর্মের সাথে বেইমানি করে। ওদের ধর্মে কি আছে? জামাতের যে প্রতিষ্ঠাতা, মানে ইসলাম ধর্মের পরিভাষা, এই কথা বললে আমি বললে জবাই করে দিত। জামাতের আমির বলছো, জামাতের যে প্রতিষ্ঠাতা মওদুদি বলছিল, আমার হাতের যে লাঠি আছে, মুহাম্মদের সেই ক্ষমতা নাই, এই মুহাম্মদের আর কোনো ক্ষমতা নাই লাঠির উপকার করে। এই কথা আপনি বললে কি হইতো? আপনি যদি বলতেন যে আমার হাতে যে কলমটা আছে, এই কলম দিয়ে একটা গুতা মারতে পারবো, মুহাম্মদের এই ক্ষমতা নাই, আপনি বাড়িঘর রাখবে, 5 মিনিট বাড়িঘর উড়াই দিবে। কিন্তু মওদুদি এই কথা বলে গেছে। ইউজ করছে কি? ধর্মকে সে ইউজ করে। এরা শুধু তো মানুষকে ইউজ করে না, জামাত তো শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, বিএনপি, হেফাজত ইউজ করে না, এই মেঘমোল্লা বসুদেরই তো শুধু ইউজ করে না, তারা তো ইসলাম ধর্মকেও তো ইউজ করতেছে। মুসলমানরা এটা মানে তাদের ধর্মের পরিভাষায় তো ইসলামের সে ইউজ করতেছে। ইসলামেরও তো সে ওই যে শব্দটা বলেন, এখন আবার ইসলামের কন্ডামের মতো ইউজ করছে। এই কথাটা বললে আমার গালি দিব, এই তুই এত বড় কথা বলি কেন? ইসলামেরও সে কন্ডামের মতো ইউজ করতেছে এই জামাত ইসলাম। এটা মুসলমানরা, হ্যাঁ, তো এটা তো অবশ্যই ধর্ম। আরেকটা জিনিস উদাহরণ দেয়, এই চরমনায়ের পীর কি বলছে জানেন? সবচেয়ে হাস্যকর, কমিউনিস্টরা যদি একদিন ইসলামী দল, কমিউনিস্টরা যদি কোনো দেশে ক্ষমতায় আসে, তবু ইসলাম কায়েম হইতে পারে, জামাত ক্ষমতায় আসলে কোনদিন ইসলাম কায়েম হবে না। এটা কে বলছে জানেন? এই যে এখন জামাতে সামসামি করে, মানে যারা ধর্মীয় চরমনায় ধর্মরা ইউজ করে কন্ডমের মতো, ওটা করেই তো খায়। এখন এটা আমরা স্পষ্ট হয়ে বলে দেয়, চরমনাই জামাত আপনাদের যেমন ছাত্র সংগঠনকে যেমন ইউজ করে, বিভিন্ন সংগঠন যেমন মেঘমুল্লা পরশুদের ইউজ করতেছে, চরমনায় পীর এবং জামাতের ধর্মকে কন্ডমের মতো ব্যবহার করতেছে। এটা আপনারা এখন রাগ করলে আমাদের কিছু যায় আসে না, না করলে যায় আসে না। আল হুক্কু নুররুন লাউ কান্না দুররুন, আপনার ঘরে কোরআন শরীফে আছে যে উচিত কথা অধিক দিতা, লাগলে কিছু করার নাই। এখন আসাদের আমার গালি দিতে থাকেন। চরমনায়ের পীর নিজে বলছে যে যেই দেশে জামাত ক্ষমতায় আসবে, এই ব্যবস্থা আল্লাহ না করুক, জামাত ক্ষমতায় আসে, কমিউনিস্ট আইলেও ওই দেশে ইসলাম কায়েম হবে,
জামাত ক্ষমতা এলে কিন্তু ইসলাম কায়েম হবে না। সেই জামাত ইসলামের দালালি করতেছেন চরমনাইয়ের পীর। আর আমি চরমনাইয়ের পীরে চরমনাই বলি বলে আমার জামালপুরের লোকজন আমার গালি দেয়, বুঝছেন, অনেকে গালি দেয়, শালা তুই চরমনাই পীর চরমনাই বলস কেন? আর তো চর্ম আসলেই না, আসলে পীরগিরি করে না, চর্ম এই করছে চর্ম। আবার দেখবেন এরা আরো একটা কাজ করে, জামাতেরা যে কাজটা করে আপনি দেখবেন, এরা তো জানে যে টাকা না দিলে আসবে না, তাই এরা কি করতেছে, এই দেখেন এই বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে কত, আমি বলেছিলাম যে 25 কোটি টাকা তাদের বাজেট। অনেকে তখন আমার বলছে এমনি বলে, আমি বলি এমনি বলি, তুরস্ক এখানে টাকা ইনভেস্ট করছে, তুরস্ক সরাসরি ইনভেস্ট করছে। তারা জামাতেরা বাংলাদেশে তুরস্ক এবং ইরানের ক্রস, অর্থাৎ না ইরানি না তুরস্কের এই সরকার কায়েম করবে না। তারা গাদার ঘোড়া, মানে ধরেন ইরান আর তুরস্কের যে জন্ম দেবে খচ্চর, সে খচ্চর মার্কা একটা খেলাফত কায়েম করবে এই বাংলাদেশ। এটা তাদের প্ল্যান। তুরস্ক এই মেঘমল্লাকে কে যেন লেখছে কালকে যে 5 নম্বর পাড়ার বাচ্চা লেখছে, ওই শব্দ রচনা করলাম না, আবার ইউটিউব নাকি উড়ে যায় 5 নম্বর, আমি তো তারা 4 নম্বর ছাগলের বাচ্চা বলতাম, সে 5 আপনি নম্বর। আমার এখানে শেখ ফরিদ ভাই, আপনার যা মনে হয় আপনি তাই বলতে পারবেন, কোনো কিছু উড়ে যাবে না। যা মনে চায় বলবেন। এটা কোন যেন একজন ভালো লেখক, মানে তার পোস্টে পড়লাম, নামটা মনে নাই, পরে ইনবক্সে দিয়ে দিব আপনাকে। উনি বলছে যে মেঘমল্লার তো ছাগলের 5 নম্বর বাচ্চা, তারা ইউজ হইতেছে। আপনি এটা আপনার কথা না তো, অনেকেই বলতেছে। আপনি দেখেন বামপন্থীরা সবসময় দাবি করে তারা প্রগ্রেসিভ রাজনীতি করে, অবশ্যই কোনো সন্দেহ নেই, মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তা রাজনীতি করে, মুক্তিযুদ্ধে কোনো সন্দেহ নেই। আপনি বসবেন, আপনি রাজনৈতিক সাথে ভাবে শিবিরের সাথে বসবেন, আপনি কোনোদিন আপনি বসবেন না, প্রশ্নই আসে না, আমিও বসবো না, নেভার এভার। মারা গেল মৃত্যু নো, অসম্ভব। ঠিক আছে, ওর সাথে আমি বসবো তখন ও যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায় এবং আমাদের মুক্তিযোদ্ধা বীরাঙ্গনারা যদি ক্ষমা করে সেটা তাহলে পরে না। তারপরেও আমি ক্ষমা করলে জনগণ ক্ষমা করবো কিনা তার তো গ্যারান্টি নেই, কারণ এত বড় অপরাধীর ক্ষমা কিভাবে চাই? মেঘমল্লারা সারা না, ওই তো সেটাই তারা ক্ষমা করে দিলে। দেখেন শেখ ফরিদ ভাই, একটা জিনিস বলে রাখি, আমার একটাই নীতি হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং বাংলাদেশের মানুষদের আমি বলি যে আপনারা যে বাবা মারে এত আপন মনে করেন, কারণ কি? তারা আপনাদের জন্ম দিচ্ছে, জন্মের পরে আপনার লালন পালন এবং পুরো আপনাকে মানুষ হিসেবে তৈরি করছে। এই দেশ আমাদের নাগরিকের মর্যাদা দিছে এবং এই দেশ গঠন হয়েছে, মহান মুক্তিযুদ্ধ হয়েছে এমনি হয়ে যায় মানুষের রক্তে। এবং এই যে মুক্তিযুদ্ধের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো আমাদের কল্যাণের জন্যই এবং এই দেশের স্বার্থে। মানে আমি চীনকে কোনোদিন বিশ্বাস করি না, আমেরিকাকে কোনোদিন বিশ্বাস করি না। কেন করি না? কারণ ওরা তো আমাদের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের বিরোধী শত্রু ছিল না, ছিল না, এখনো নেই, ছিল না, এখনো নেই, ছিল না, আবারও বলি, ছিল না, এখনো নেই, কেউ না। শুধু তাই না, কোন মুসলিম দেশ বাংলাদেশের পক্ষে ছিল না মুক্তিযুদ্ধে। আজকে যারা ফিলিস্তিনের জন্য এইভাবে হাই হোসেন বুক ফাটায়, ওই ফিলিস্তিনি ইয়াসির আরাফাত পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল। আমি ফিলিস্তিনি আরাফাতকে আগে বহু শ্রদ্ধা করতাম, যেদিন এটা জেনেছি সে আমার মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, আমি তো তার সাথে কোনো সম্পর্কই থাকতো, তার সাধারণ প্রশ্নই আসে না। রাশিয়া ভারত আমাদের পক্ষে ছিল, ইসরায়েল আমাদের পক্ষে ছিল, আমি তাদের প্রতিকৃত। এই যে আমাদের ভারতের দালাল বলে, রাশিয়ার দালাল বলে, আরে বেটা, ভারত আর রাশিয়া না থাকলে তোর বাপ সাফার হইতো, তোর বাপ মুসি হইতো, মেথর হইতো, এই পাঞ্জাবিদের। আমার বাপও তাই হইতো, আমিও তাই হইতাম। তেলতলায় আবার ভিসি হবা, তেলতলায় আবার মেজর হবা, কর্নেল হবা, প্রেসিডেন্ট হবা, চাপ রাশি হইতে হইতো। বঙ্গবন্ধুর জন্ম না হইলে, মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের শহীদ না হইলে, 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমহানি না ঘটলে, এই বাংলাদেশের জন্ম যদি না দিত বঙ্গবন্ধু, তাহলে আজকে আমাদের চাপ রাশি হইতে হইতো, মুসি হইতে হইতো, মেথর হইতে হইতো। আবার কর্নেলগিরি মারা, লম্বা কথা বলো যে ওই কি ওই আরে মহাখালী ওভারব্রিজের নিচে ফাল পাইরে রিটায়ার্ড মেজর ফাল পাইরে ভারত দখল করবা, কলকাতা দখল করবা 4 দিনে। আরে বেটা, তুই তো চাপরাশি হইতি, তুই তো সেনাবাহিনীর চাপরাশি হয়ে আলহামদুলিল্লাহ বলতি, শুকুর আলহামদুলিল্লাহ পড়তি, বেটা শুকুর না নামাজ পড়তি। বঙ্গবন্ধু নাজুন মিলে ভারত যদি সহযোগিতা করতো, রাশিয়া জন্মগ্রহণ, রাশিয়া যদি আমাদের সহযোগিতা করতো, আমরা ভারত রাশিয়ার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকতো, কারণ এরা আমার সোভিয়েত ইউনিয়ন, তখন কালের নাম সোভিয়েত ইউনিয়ন। আজকে তারা যদি আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা না করতো, আজকে আমাদের চেয়ারের তেলতেলা হইতো। বাপরে বাপ, লম্বা কথাকে একজন যে বলে, আবার বলে যে বদরুদ্দিন উমর তো বলে শেখ মুজিব স্বাধীনই করে নাই, বদরুদ্দিন উমরের বাপে এসে বাংলাদেশ স্বাধীন করে গেছে। এই দেশে জামাতেরা বলে যে আওয়ামী লীগ পালাই গেছিল, আওয়ামী লীগ পালাইছে, তোর বাপে স্বাধীন করছে, তো আওয়ামী লীগের নেতারা পালাই গেছিল, তোর বাপে স্বাধীন করছে। এই হলো অবস্থা। আর দেখবেন বামপন্থীরা বলে কি, হ্যাঁ ক্ষমা চাওয়া ভালো গুণ, কোনো সন্দেহ নেই, ক্ষমা চাওয়া উচিত ভুল হইলে, অবশ্যই এটা আমি মনে করি। কিন্তু মেঘমল্লারা সারাদিন বলতেছে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় নাই, নির্লজ্জ ভাইয়া,
একবার তো তুই বললি না বেটা সংসদে দাঁড়ায় তোর ডাকসতে দাঁড়ায় যে জামাত আর শিবির তো ক্ষমা নাই, শিবিরের সাবেক নাম ইসলামী ছাত্র সংঘ, যারা খানাদার বাহিনীর তারা লিখিত অন রেকর্ড যারা তাদের 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 কোলাবরেট হিসেবে কাজ করছে, তাদের পক্ষে কাজ করছে, কই শিবির এই জন্য কোনোদিন ক্ষমা চাইছে? জামাত এই জন্য কোনোদিন, এইটা তো কথা কেউ বলে না। বামেরা দেখবেন সারাদিন চিৎকার করে, সারাদিন চিৎকার করে। মানে এরা হলো এরকম একটা জিনিস, বামপন্থীর কাজ কি জানেন, সবসময় উল্টো কাজ করবে দেখবেন। এরা বলবে স্রোতের বিপরীতে, আসলে স্রোতের বিপরীতে না, এরা উল্টো মুক্ত চিন্তার কথা বললে বলে কি বলা যাবে না। আর আরিফ রহমান আছেন, আমার প্রিয় আরিফ রহমান, এখন তো ডাইভ মারছে, এখন আরিফ রহমান তো চিঙ্গুবাম হয়ে গেছে, ফুল হাফ, এখন তো ফুল চিঙ্গুবাম আরিফ রহমান। সে এখন আর গ্যাং ফরদনগরের গ্যাংয়ে চলে গেছে, ফুল ভালো করছে। আমি খুব আশাবাদী ছিলাম, আমি সৎকৃত নোমান এবং আরিফ রহমানকে আগামী দিনের অর্থাৎ আগামী 20 বছর পরে বাংলাদেশের টপ মোস্ট তাদের বুদ্ধিজীবী হিসেবে আমার স্বপ্ন ছিল যে এরা হবে একদিন। আমি পোস্ট দিয়েছিলাম, কিন্তু আরিফ রহমান টাইপ মারছে। সক্রিয় নমান যেমন তেমন শেখ ফরিদ ভাই, অসৎ মানুষ কোনোদিন সফল হইতে পারে